জুলাই চেতনাকে ধারণ করে দুর্নীতি বিরুদ্ধে লড়াই করতে দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সকালে রাজধানী ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি, যা নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এর আগে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধনের পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এদিকে দুর্নীতি বিরোধী দিবসটি উপলক্ষে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সাভার উপজেলা প্রশাসন। বর্তমানে যে স্পৃহা নিয়ে আমরা কাজ চালাচ্ছি, যেই প্রত্যয় নিয়ে, যেই স্পিরিট নিয়ে কাজ চালাচ্ছি দুর্নীতি দমন কমিশন, এটি আমাদের অব্যাহত থাকবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকলে আশা করছি ভবিষ্যতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারব। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বেগম রোকেয়ার ১৪৪তম জন্মদিন এবং ৯২তম মৃত্যু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেগম রোকেয়া প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান ও শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকত হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবান্ধ গ্রামে বেগম রোকেয়ার জন্মস্থানে বিভিন্ন কর্মসূচি পালন করেন জেলা প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুর ১২টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ও অনাবাসিক মোট ২৭ জন রাষ্ট্রদূত যোগ দেবেন। এ উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অনাবাসিক রাষ্ট্রদূতগণ ঢাকা এসেছেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সদস্যদের কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই দুঃখ প্রকাশ করেন তিনি। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে রাজধানীবাসী চরম ভোগান্তিতে পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করেন কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপেশাদারিত্বের সাথে কাজ করেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। ঠাকুরগাঁওয়ে ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীত আর হিমেল বাতাসে জুবুথুবু সাধারণ মানুষ। কুয়াশা চাদরে ঢাকা পড়েছে চারদিক, যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ছিন্নমূলক খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারী। কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা। ভোরের দিকে তাপমাত্রা থাকছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুধুমাত্র পদক প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বেগম রোকেয়ার মতো সমাজের সাহসী এবং উদ্যমী নারীদের গল্প সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি এমন আহ্বান জানান। তার কল্পনা শক্তি, কাজের বর্ণনা করব না, সেটা অনেক বর্ণনা পেয়েছেন। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। এখানে কেউ বাধা নেই, কল্পনাতে কারো কোনো বাধা নেই। বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে, পরিবার আমাকে বাধা দিয়েছে, তা বলা যাবে না, কারণ এখানে বাধা নাই।
কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। দ্রুতই দুদক কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের অনিয়ম অনাচার দুর্নীতি দেখে তিনি বিব্রত। এ সময় প্রতিষ্ঠানটি ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলেও জানান তিনি। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা ও দুদক সংস্কার কমিশনের প্রধানসহ কমিশনের কর্মকর্তারা। প্রযুক্তির ব্যাপক ও দ্রুত উৎকর্ষের সাথে সাথে প্রতিনিয়ত দুর্নীতির ধরন ও কৌশল পরিবর্তিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, যার ফলে দুর্নীতিবাজদের কোনো অনুশোচনাই ছিল না। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। চোর প্রধানমন্ত্রী, এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশে এখন নতুন করে কাজ করার সুযোগ এসেছে। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে ধারণা বদলে গিয়েছে। দুর্নীতির ব্যাপারে আগে শোনা যেত, তার শেখর আরও গভীরে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, তরুণদের যে প্রত্যাশা, সারা দেশবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বাস্তবায়নের জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে যৌক্তিকভাবে যে ক্ষেত্র এবং প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করেছে, তার শীর্ষে অবশ্যই দুর্নীতি একটি ক্ষেত্র এবং দুর্নীতি দমন কমিশন সুনির্দিষ্টভাবে সংস্কারের কার্যক্রম চলছে। রাজনৈতিক চাপকে ছাপিয়ে ভালো কাজ করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী বুধবার আগরতলা অভিমুখে লং মার্চে কর্মসূচি দিয়েছে বিএনপি 3 সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টন থেকে বুধবার সকালে শুরু হবে কর্মসূচি, আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে এই লং মার্চ। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর কাল্পনিক ও ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। শেখ হাসিনাকে নিজেদের ভূমি ব্যবহার করে ভারত ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দেশটির রাজনীতিবিদরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করছে। ভারতীয় প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারে নিন্দাও জানান মুন্না। একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11 ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বায়ু দূষণে বিশ্বের সবার উপরে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর 305 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।
AQI সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অন্যদিকে 211 স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। 180 ও 179 স্কোর নিয়ে এই তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর ও ইরাকের রাজধানী বাগদাদ। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো যানবাহনে নির্গত ধোঁয়া, বিদ্যুৎ কেন্দ্র, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর মাধ্যমে বায়ু দূষিত হয়। আর বায়ু দূষণ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে বলেও জানান তিনি। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, এই স্লোগানে আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024। 15 দিন ব্যাপী এই শুমারি আগামী 26 ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। সকালে রাজধানী আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অর্থনৈতিক শুমারি 2023 প্রকল্পের আওতায় এবারের শুমারির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 579 কোটি টাকা। সময়ের ব্যবধানে দেশে অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে সেই সংক্রান্ত তথ্যাদি নিরূপণ করাই এই শুমারির লক্ষ্য। প্রতি 10 বছর অন্তর এই শুমারি কার্যক্রম পরিচালনা করা হলেও এবার তা 1 বছর দেরিতে শুরু হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ সহজতর হবে এবং স্বল্প সময়ে শুমারি প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, ভারতীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন নড়াইলের সেই খুকু রানী বিশ্বাস। তার আত্মীয় স্বজন এবং ভারতীয় কিছু লোকের প্রচারণায় তিনি হিন্দু নির্যাতনে মিথ্যা তথ্য দিয়েছেন বলে স্বীকার করেছেন। তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নড়াইলে থাকা তার স্বজন ও প্রতিবেশীরা। এদিকে নীলফামারীর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের সংবাদ প্রকাশের ঘটনায় সরেজমিনে গিয়ে সেটিও মিথ্যা প্রমাণিত হয়েছে। এটিকে ভারতের বাড়াবাড়ি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত হিসেবে দেখছেন তারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দেয়া এই সাক্ষাৎকারে তোলপাড় সৃষ্টি হয় সারা দেশে। হলুদ সাংবাদিকতার মাধ্যমে ভারতীয় মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করে বাংলাদেশে 5 আগস্টের পর হিন্দুরা নির্যাতিত হচ্ছে। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বুড়ামারা গ্রামে খুকুরানী পরিবারের সাথে কথা বলে জানা গেছে সবই মিথ্যা বানোয়াট। এক ভিডিও বার্তায় খুকুরানী জানিয়েছেন, ভারতীয় মিডিয়া তাকে মিথ্যা তথ্য দিতে বাধ্য করেছে। আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। আমি বলছি না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বলি এই কাজগুলো করো। দেশবিরোধী এমন সাক্ষাৎকারের পর ক্ষোভ প্রকাশ করেছেন খুকুরানীর স্বামী। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বলছেন, যুগ যুগ ধরে সব ধর্মের লোক একসাথে বসবাস করছেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ তারা, একে ভারতের ষড়যন্ত্র বলছেন তারা। আমি তো শুধু মানে দেবে অস্থির হয়ে গেছি, কি কোন কাদায় কোন ভাবে এই সমস্ত কথা ভাষ্যগুলো আজ দিল। আমার মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত। কুকুরানি ভারতে যে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। বাগেস্তাকরা পুজো করতেও নিষেধ করে না, তারা আরো সাহায্য করতে চায়। এদিকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, অগ্নিসংযোগের ভিত্তিহীন কিছু ছবি প্রকাশ করেছে। একে বাংলাদেশের নীলফামারীর ডোমা বলে চিহ্নিত করা হয়। অনুসন্ধানে জানা গেছে এখানে কোনো সময় হিন্দুদের উপর কোনো হামলা হয়নি। অনেকেই বলতেছে যে শাখা সিঁদুর নিয়ে বাইরে হওয়া যাচ্ছে না, তা আমরা তো সবাই মার্কেটে আসতেছি। আমরা শাখা সিঁদুর বাংলাদেশের নারীরা যে বিবাহিত মহিলা সবাই শাখা সিঁদুর পরে বের হচ্ছি। সেরকম কোনো অসুবিধা নেই। আমাদের দোকানে আজ পর্যন্ত ওরকম কোনো ঘটনা ঘটে নাই। আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আছি। পুলিশ বলছে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো সংবাদ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন, ভারতের গণমাধ্যমের অপপ্রচার রুখতে দেশীয় গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শেষে এই উদ্বেগ জানান তিনি। তবে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ এসব বিষয় সমাধান করবে বলে আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব। বলেন, পূর্বে বাংলাদেশের সাথে যেমন সম্পর্ক ছিল, সামনের দিনেও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একইভাবে কাজ করতে চায় ভারত। বাংলাদেশের সাথে ভারত একটি ইতিবাচক ও গঠনমূলক
সম্পর্ক চায় বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. এক যুগ আগেই দানব হয়ে উঠেছিল পতিত ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। দর্জি দোকানি বিশ্বজিৎকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। 12 বছর পেরিয়ে গেলেও সেই হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার করেনি শেখ হাসিনা সরকার। এতে ক্ষোভ ও ঘৃণা বাড়ছে বিশ্বজিতের পরিবার ও এলাকাবাসীর মনে। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। প্রতিপক্ষ শিবিরকর্মী সন্দেহে দর্জি দোকানে বিশ্বজিৎ দাসের উপর হায়নার মতো চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্বজিৎ বারবার নিজের পরিচয় দিলেও সেই চিৎকার পৌঁছায়নি খুনির কানে। এমন ভয়ঙ্কর ও রোমহর্ষক দৃশ্য গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ার পর সবার সামনে আসে। শুরু হয় সমালোচনার ঝড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালতে ফাঁসির আদেশ হয় আসামিদের। উচ্চ আদালতে আপিলে গিয়ে দীর্ঘসূত্রিতে আসামিরা জামিনে ছাড়া পান। এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায় তারা। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে বিশ্বজিতের পরিবারে। বিশ্বজিতের বিয়া করাইতাম, ওর নাতি পুতি আমার হইতো, হ্যাঁ খুব বাসনা ছিল। বিশ্ব আমার ছোট ছেলে, ওই কুলের ছেলে, ওই কেমনে ওরে হত্যা করে মারলো। ওখানে আমার একটা চাহিদা দাবি, এই সরকার আইছে যে বর্তমান সরকার যদি আমার পোলার এই বিচার হত্যাকাণ্ডের বিচার করে। শরীয়তপুরের ছেলে বিশ্বজিতের বৃদ্ধ মা বাবা ও এলাকাবাসী বিশ্বজিৎ হত্যার বিচার বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। নিরীহ ছেলেটাকে যারা হত্যা করছে বা করছে, এটা যেন সঠিক সুন্দরভাবে যাচাই হয়, বিচার হয়। এর মা বাবা তো এখনো ওর জন্য কাঁদে, ওর তো বিচার হয়নি ভালো করে। এক যুগে শুধু বিশ্বজিৎই খুন হয়নি, হেলমেট বাহিনী, হাতুড়ে লীগ রূপে সাধারণ ছাত্রদের উপর হামলার অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগ এবং পরবর্তীতে আবারও নৈরাজ্যের শঙ্কায় ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এনটিভি নিউজ ডেস্ক। খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে যথাক্রমে 157 ও 175 টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পাম অয়েলটা নিয়ে আমরা আলোচনা করিনি। আপনার আমাদের বটলের এমআরপি বটল প্রাইস হচ্ছে 175 টাকা আর খোলাটা হচ্ছে 157 টাকা। এটা ছিল বটলে ছিল হচ্ছে 167 টাকা আর লুজে ছিল 149 টাকা। স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে। সো এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন। এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই। সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের নেতাকর্মীরা দেশ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে তিনি এমন অভিযোগ করেন। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ৮ রাষ্ট্রদূত এবং অনাবাসিক ১১ রাষ্ট্রদূত সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক করেন। দুপুর ১২টায় শুরু হয়ে এই বৈঠক চলে প্রায় ২.৫ ঘণ্টা। বৈঠকের শুরুতেই রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা তার সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন। জানান, তারা একটি ভঙ্গুর অর্থনীতি এবং অব্যবস্থাপনায় ভরা দেশ পেয়েছিলেন। সেই অবস্থা থেকে বাংলাদেশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বিদেশে বসে ভিডিও কলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন। তার দলের নেতারা প্রচুর দুর্নীতির অর্থ নিয়ে গেছেন, সেগুলোই এসব মিথ্যা প্রচারণার কাজে ব্যয় করা হচ্ছে। দেশের বিভিন্ন সংকট নিরসনে তার সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা। দেশের মানবাধিকার পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে দেশের বাইরে যা প্রচার হচ্ছে তা মোটেও সত্য নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে তার সরকার দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছি, আর নতুন বাংলাদেশের জন্য নতুন নীতি ও কাঠামো দরকার। এসব কাজ হয়ে গেলে আমরা আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনের দিকে ধাবিত হব। তবে আমরা তা করতে মোটেও দেরি করব না, কারণ নির্বাচন দেরিতে হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ইউভুক্ত দেশগুলোর কাছে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং দেশের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে দেশটিকে বার্তা দিয়েছে বাংলাদেশ। সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে কয়েক দফা বৈঠক শেষে একথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন। বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। নাজিবুর রহমানের রিপোর্ট। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। এমন বাস্তবতায় প্রথমবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন দুই দেশের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র সচিব। সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। আলাদা ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে ভারতকে বার্তা দেয়া হয়েছে। এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। এছাড়াও ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। বিষয়টি সুখকর নয় বলেও ভারতের পররাষ্ট্র সচিবকে জানিয়েছে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স does not have any bearing on our relations. সাম্প্রতিক উত্তেজনা কাটিয়ে দ্রুতই অতীতের মতো দুদেশ ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
যারা বলছেন নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তী সরকারের জনগণের ম্যান্ডেট নেই তারা ভুল বলছেন উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন এই সরকারের ম্যান্ডেট নির্বাচিত সরকারের চেয়ে বেশি। সংস্কার বিষয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন বৈষম্য বিরোধী চেতনার অনেকে এখন বৈষম্যমূলক কাজে জড়াচ্ছেন। হাসানুল শাওনের রিপোর্ট। সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার বিষয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা, যাতে মতামত দেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, পতিত আওয়ামী সরকারের উন্নয়নের বয়ানের বিপরীতে দেশে সব ধরনের বৈষম্য বেড়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পর যারা ক্ষমতায় এসে গেছেন বলে ভাবছেন তাদের মধ্যে সে আন্দোলনের চেতনার প্রতিফলন নেই। পরিবর্তন তো বড় হয়েছে 5ই আগস্ট, এবং একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এইটাকে কাজে লাগাতে হবে। নির্বাচন করেই তো শেষ করা যাবে না, একদম সারাক্ষণিক তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে রাখা, তাদের উপরে নজর রাখা, সেটার দায়িত্বটা কিন্তু আমাদের নাগরিকদেরই আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর অনেকের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বক্তারা। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে বৈষম্য বিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভিতরে কেউ না কেউ আমরা লক্ষ্য করছি যারা বিভিন্ন ধরনের বৈষম্যকে টিকিয়ে রাখার পক্ষে বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিচ্ছে। এই সুযোগে দেশের নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার তাগিদ দেন বিশিষ্টজনরা। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ, কোটি কোটি টাকা যে ১৭০০ কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে। বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে দুর্নীতি করতেই দেশে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল। অনেকে মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, তাদের ক্ষমতার ভিত্তি নাই। মিসনোমার। যেই ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে, তাকে দেয়া হয়েছে, এটা অভূতপূর্ব। এটা কোনো নির্বাচিত সরকারেরও নাই। দেশ সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।